নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটি উচ্চ মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশন তুলে ধরবো এবং এই সাজেশন তোমাদের শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য নয়, ফাইনাল পরীক্ষার জন্য সমানভাবে কার্যকরী। তাই ভিডিওতে বলা প্রশ্নগুলো অবশ্যই হাতের সামনে খাতা পেন থাকলে প্রশ্নগুলোকে নোট ডাউন করে নাও, নচেত বই থাকলে বই দাগিয়ে নাও এবং যে প্রশ্নগুলোকে আমি বেশি গুরুত্ব দিব সেই প্রশ্নগুলোকে স্টার মার্ক করে নিও। কেমন? তো সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি ফেসবুকে ভিডিওটিকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। প্রথমত আমি বলে রাখি, তোমাদের ইতিহাস 100তে পরীক্ষা হবে, যার ভিতরে 20 নম্বর প্রজেক্ট এবং 80 নম্বর রিটেন। 80 নম্বরের ভিতরে 40 নম্বর তোমাদের ছোট প্রশ্ন পরীক্ষা হবে, যেখানে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে 24টি এবং এসিকিউ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন করতে হবে 16টি। 24 আর 16তে 40 নম্বর। আর বড় প্রশ্ন এর পরে তোমাদের 8 নম্বরে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 আর 40 নম্বর। তোমাদের ইতিহাসে সর্বমোট 8টি অধ্যায় রয়েছে, তার ভিতরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ মিলে বিভাগ ক এবং পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম মিলে বিভাগ খ। প্রত্যেকটি বিভাগ থেকে 5টি করে মোট 10টি প্রশ্ন আসবে এবং তোমাদের পরীক্ষায় কিন্তু 5টি প্রশ্নের উত্তর করতে হবে। তোমরা বিভাগ ক থেকে 2টি প্রশ্নের উত্তর করলে বিভাগ খ থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে, আর বিভাগ খ থেকে 2টি প্রশ্নের উত্তর করলে ক থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। কেমন? তো চলো আমরা অধ্যায় ভিত্তিক ভাবে চলে যাই, প্রশ্নগুলো দেখে নিই কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে চলেছে উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য। প্রথম অধ্যায় অতীত স্মরণ থেকে আমরা যে প্রশ্নটিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়ব সেটি হচ্ছে জনশ্রুতি। জনশ্রুতি কি? জন মানে মানুষ আর শ্রুতি মানে শোনা, অর্থাৎ মানুষের শোনা কথার উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বলা হয় জনশ্রুতি। এই জনশ্রুতির 5টি ভাগ রয়েছে: মিথ, লিজেন্ড, স্মৃতিকথা, লোককথা, মৌখিক ঐতিহ্য। স্মৃতিকথা 2024-এ চলে এসেছে, বাকি রইল লোককথা এবং মৌখিক ঐতিহ্য, যা বেশি গুরুত্বপূর্ণ নয়। টেস্ট পেপারের কিছু পেজে লোককথা, মৌখিক ঐতিহ্য থাকে এবং কোনো কোনো স্কুলে কিন্তু এই প্রশ্নটা টেস্ট পরীক্ষায় দেয়। তবে সর্বাধিক যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিথ ও লিজেন্ড। তাই মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো, অতীত ইতিহাসকে তুলে ধরার ক্ষেত্রে এদের ভূমিকা আলোচনা করো বা এদের গুরুত্ব লেখো, এরকম টাইপের প্রশ্নটা বলবে। প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর ফাইনাল পরীক্ষার জন্য। এবং দ্বিতীয় যে প্রশ্নটি পড়তে হবে খুব গুরুত্ব সহকারে, সেটা হচ্ছে পেশাদারি ও অপেশাদারি ইতিহাস বলতে কি বোঝো। পেশাদারি ও অপেশাদারি ইতিহাসের যে পার্থক্যটা সেটা তোমাদের পড়তে হবে এবং পেশাদারি শাখা হিসাবে ইতিহাসের গুরুত্ব লেখো। এই দুটা প্রশ্নকে তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে। আর একটি প্রশ্ন রয়েছে যে প্রশ্নটি প্রতিবার গুরুত্বপূর্ণ থাকে, কিন্তু সেভাবে কিন্তু পরীক্ষায় এটি আসে না, কিন্তু গুরুত্ব রয়েছে, অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। সেটা হচ্ছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। কেমন? এবার আর একটি প্রশ্ন যেটা টেস্টের জন্য কিন্তু তোমরা দেখতেই পারো, কারণ টেস্টে বিভিন্ন স্কুলে বিভিন্ন টিচাররা তাদের মানসিকতার উপর ভিত্তি করে প্রশ্নগুলো করবে। তাই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ না হওয়া সত্ত্বেও বলতে হচ্ছে, তোমাদের দেখে যাওয়ার কথা। সেটা হচ্ছে জাদুঘর। তোমরা বলতেই পারো জাদুঘরের প্রশ্ন 2024 সালে এসেছে, কিন্তু সেখানে শ্রেণী বিভাগটা এসেছে। তাই জাদুঘর, মিউজিয়াম বা সংগ্রহশালা কাকে বলে? একই জিনিস। এবং অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা লেখো বা জাদুঘরের উদ্দেশ্য, কার্যাবলী, তাৎপর্য, গুরুত্ব, এভাবে ঘুরিয়েও বলতে পারে। কিন্তু এই 4টি প্রশ্ন যে বললাম তার ভিতরে মিথ লিজেন্ড বলতে কি বোঝো এবং পেশাদারি অপেশাদারি, এই দুটো পার্টই বেশি গুরুত্বপূর্ণ। তার ভিতর থেকে মিথ লিজেন্ডটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমরা চলে আসবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি রয়েছে সেটি হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি, হবসন লেনিন তত্ত্ব। আর একটি প্রশ্ন তোমাদের দেখতে লাগবে, সেটা হচ্ছে একটু পার্ট করে তোমরা পড়বে, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ কাকে বলে বা বলতে কি বোঝো। সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ লেখো বা উপনিবেশ স্থাপনের কারণগুলো তোমাদের পড়তে হবে। উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো, মানে সাম্রাজ্যবাদ কাকে বলে এই দুটোর সম্পর্কটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এরই পাশাপাশি তোমরা টুকরো টুকরো কয়েকটা পার্ট দেখে রাখবে। উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি, নয়া উপনিবেশবাদ কি, এর বৈশিষ্ট্য, এই পার্টগুলো তোমরা দেখে যেতে পারো, অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রথম যে দুটো বললাম, পার্টগুলো বললাম, এটা গুরুত্বপূর্ণ। আর একটি প্রশ্ন মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো বা মার্কেন্টাইল মূলধন বলতে কি বোঝায়, এই মতবাদের প্রধান বক্তব্যগুলি কি, এই অর্থনীতির অবসান কিভাবে ঘটেছিল। এটা অতটা গুরুত্বপূর্ণ না। প্রথম দুটো যে বললাম হবসন লেনিন তত্ত্বটাই বেশি গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সাম্রাজ্যবাদের পার্টটা। এই দুটো অংশ, দুটো অধ্যায় ঠিকঠাক করে পড়লে এখান থেকে কিন্তু একটা দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাচ্ছ। তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা লিখতে হবে, বিভাগ ক থেকে 3টা লিখতে হবে, দুটো তো এখানে পেয়ে যাবে তোমরা। অ্যানুয়ালের কথা বলছি, টেস্টও এখান থেকে পেয়ে যাবে, অনেক স্কুলে এখান থেকেই প্রশ্ন আসবে। এবার চলে আসছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম উপনিবেশিক কর্তৃত্বের প্রকৃতি, প্রথাগত ও প্রথা বহির্ভূত সাম্রাজ্য।
এখান থেকে টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, চীনের উপর আরোপিত অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো। এখান থেকে তোমাদের কিন্তু কয়েকটা চুক্তি বা সন্ধি যেগুলো রয়েছে সেটা তোমাদের আলাদা আলাদা করে দিতে পারে, যেমন নানকিং বা পিএনসিনের সন্ধির শর্তগুলি আলোচনা করো, বা সিমনোসেকির সন্ধির শর্তগুলি আলোচনা করো, বা যে কোনো একটা সন্ধি দিয়ে তার সম্পর্কে আলোচনা করতে বলে দিল, বা দুটো সন্ধি দিয়ে তার সম্পর্কে আলোচনা করতে বললো, বা টোটালটাই দিতে পারে। টোটালটা দিলে অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি বলবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তৃতীয় অধ্যায় থেকে, আর বেশিরভাগ ক্ষেত্রে বিভাগ কতে দেখা যায় তৃতীয় অধ্যায় থেকেই কিন্তু অথবা প্রশ্নটি থাকে। অনেক সময় চেঞ্জ হয়, কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থাকে। তাই এই অধ্যায়টাকে গুরুত্ব সহকারে তোমাদেরকে দেখতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য বা প্রভাব বা ফলাফল বা সুফল কুফল আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তো ভূমি রাজস্ব বন্দোবস্ত কতগুলো ছিল? 1 চালা বন্দোবস্ত ছিল, 5 চালা বন্দোবস্ত ছিল, 10 চালা বন্দোবস্ত ছিল, যা পরবর্তীতে চিরস্থায়ী বন্দোবস্ত চলে যায়। এটা বাংলায় হয়েছিল, তাই চিরস্থায়ী বন্দোবস্তকে একটু ভালো করে দেখে নিবে। এর পাশাপাশি অন্যান্য স্টেটে কিন্তু রায়তোয়ারি, ভাইয়াচারি, মহলওয়ারি বন্দোবস্ত ছিল। তো এই পয়েন্টগুলোকে দিয়েই তোমাকে কিন্তু এই উত্তরটা করতে হবে। এই 3টে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে, অসম চুক্তি, রেলপথ এবং ভূমি রাজস্ব বন্দোবস্ত। এর পাশাপাশি তোমাদের 2টা প্রশ্ন দেখতে লাগবে, সেটা হচ্ছে পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, আর ঔপনিবেশিক ভারতে অবশিষ্টায়নের কারণ ও ফলাফল আলোচনা করো, যেটা ভারতের অর্থনীতিতে কি প্রভাব ফেলেছিল। এই 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের ভিতর থেকে 3টি প্রশ্ন গুরুত্বপূর্ণ তো বলে দিলাম তোমাদেরকে, এগুলো স্টার মার্ক করে নিও। আর টেস্টের জন্য তোমাদের বিভিন্ন স্কুলে দিলেও দিতে পারে, সেটা হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার সংঘাতের কারণগুলি কি ছিল বা পলাশী যুদ্ধের কারণ কি ছিল। যদিও এটা ইম্পর্টেন্ট নয়, তোমরা চাইলে দেখে যেতে পারো, তোমাদের স্কুল থেকে সাজেস্ট করলে তবে দেখে যেতে পারো, নচেত এটা পড়বার কোনো রকম প্রয়োজন নেই। এবার চলে আসছি আমরা চতুর্থ অধ্যায় থেকে। চতুর্থ অধ্যায় থেকে তোমরা অবশ্যই যে প্রশ্নটিকে গুরুত্ব সহকারে দেখবে, সেটা হচ্ছে চীনের 4 মে বা 4 মে বা মে 4th আন্দোলন কারণগুলি বিশ্লেষণ করো এবং এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। 4th মে আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। আর এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ব্রিটিশ শাসনকালে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। আদিবাসী ও দলিত বিবরণ, এই 2টো প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে। এরই পাশাপাশি তোমরা যে প্রশ্নগুলোকে একটু গুরুত্ব সহকারে দেখবে, সেটা হচ্ছে বাংলায় নবজাগরণের চরিত্র প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতা কি ছিল, আলিগড় আন্দোলনের প্রসারে বা মুসলিম সমাজের অগ্রগতিতে স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা আলোচনা করো এবং সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। গুরুত্বপূর্ণ রয়েছে, হ্যাঁ, প্রশ্নটি দেখবে। আর অতিরিক্ত হিসাবে তোমাদের স্কুল থেকে সাজেস্ট করলে তবেই দেখবে 00 ও নববঙ্গ গোষ্ঠী বা সমাজ সংস্কার আন্দোলনের পরিচয় দাও, এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল। প্রশ্নটা করবার কোনো রকম দরকার নেই, যদি স্কুল থেকে সাজেস্ট করে থাকে তবেই পড়বে, নচেত যে 5টি প্রশ্ন বললাম তার ভিতর থেকে 4th মে আদিবাসী দলিত মোস্ট ইম্পর্টেন্ট, এবং বাকি যে প্রশ্নগুলো বললাম এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। বিভাগ ক থেকে একটি প্রশ্নকে ঠিকঠাক করে পড়লেই কিন্তু হয়ে যাবে। তাহলে কটা পড়ছো? মিত্রদেরকে গুরুত্ব দিয়ে পড়ছো, পেশাদারি অপেশাদারকে গুরুত্ব দিয়ে পড়ছো, লেনিন হস্তনকে গুরুত্ব দিয়ে পড়ছো, সাম্রাজ্যবাদ উপনিবেশের পাঠটাকে গুরুত্ব দিয়ে পড়ছো। এখান থেকে 4টা প্রশ্ন হলো। অপোজিটে 3য় অধ্যায় থেকে পড়তেছে কি? অসম চুক্তি, রেলপথ, ভূমি রাজস্ব বন্দোবস্ত। তাহলে 4 আর 3 7টা প্রশ্ন। এখান থেকে পড়তেছে 4th মে আর আদিবাসী দলিত আন্দোলন, 9টা প্রশ্ন। এই 9টা প্রশ্নকে গুরুত্ব সহকারে রেডি করো, শুধু টেস্টের জন্য নয়, অ্যানুয়ালের জন্য। এবং যে প্রশ্নগুলো একটু দেখে যেতে বললাম ওগুলো একটু দেখে যেও, ওগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, হ্যাঁ, কিন্তু এই 9টাকে বেশি গুরুত্ব দিয়ে পড়ো। তার পরবর্তী চলে যাও বিভাগ খ। বিভাগ খতে চলে আসি 5ম অধ্যায়, ঔপনিবেশিক ভারতের শাসন। এখান থেকে প্রথমেই তোমাদের 2টো আইনকে খুব ভালো করে পড়তে হবে। 1909 খ্রিস্টাব্দের বর্লেমিন্টো আইন এবং 1919 খ্রিস্টাব্দের মন্টেগু চেমসফোর্ডের শাসন সংস্কারের আইন। মানে এটা প্রেক্ষাপট, শর্তাবলী, বৈশিষ্ট্য, ধারা, ত্রুটি, গুরুত্ব, এগুলা সমালোচনা, এই টোটালটা নিয়ে কিন্তু এই 2টো আইন তোমাদেরকে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এরই পাশাপাশি সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের যে প্রশ্নটি রয়েছে, সেটা হচ্ছে রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল, গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন, এবং এরই পরিপ্রেক্ষিতে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। তো এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো, বা ভারতীয়দের প্রতিক্রিয়া কি ছিল। এই পার্টটা রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। লখনৌ চুক্তি মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। হ্যাঁ, আরেকটি প্রশ্ন যদি স্কুল থেকে বলে থাকে তবেই দেখে যেও, নচেত দরকার নেই। মিরাট ষড়যন্ত্র মামলা কি, এর প্রেক্ষাপট গুরুত্ব আলোচনা করো, এই পাঠটা দেখতে পারো। আর একটা প্রশ্ন সারা করে গেল, যেটা বাংলায় 50-এর মন্বন্তরের কারণ ও ফলাফল দেখে। বাংলায় 50-এর মন্বন্তর খুব ইম্পর্টেন্ট রয়েছে। বাংলায় 50-এর মন্বন্তর খুবই গুরুত্বপূর্ণ, দুর্ভিক্ষের যে কারণটি। এরপরে চলে আসছি আমরা 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, উপনিবেশ সমূহ। এখান থেকে তোমরা যে প্রশ্নটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, সেটা হচ্ছে 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। এই আন্দোলনে মহিলাদের বা নারীদের
অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলন মোস্ট ইম্পর্টেন্ট ষষ্ঠ অধ্যায় থেকে আরো দুটো প্রশ্ন রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং আর একটি প্রশ্ন, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের অবদান পর্যালোচনা করো। এই তিনটে প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন, হোচিমিন, আজাদ হিন্দ ফৌজ, খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে টেস্টের জন্য এবং ফাইনালের জন্য। এক্সট্রা প্রশ্ন তোমাদের স্কুল থেকে যদি বলে রাখে মন্ত্রী বা ক্যাবিনেট মিশন বা মাউন্ট ব্যাটেন পরিকল্পনা, এগুলা গুরুত্বপূর্ণ নয়। আর একটি প্রশ্ন রয়েছে এশিয়াবাসীদের জন্য এশিয়া নীতি বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কেন এই নীতি গ্রহণ করেছিল? এই প্রশ্নগুলোর পড়বার দরকার নেই। যদি স্কুল থেকে এই প্রশ্নগুলো সাজেস্ট না করে টেস্টের জন্য, তবে পড়বার কোনো রকম দরকার নেই। যে তিনটি প্রশ্ন বললাম, ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ এবং আজাদ হিন্দ ফৌজ সুভাষচন্দ্র বসু, এই পার্টটা, এই তিনটে পার্টকে দেখে যাও, তাহলেই হবে। এবার চলে আসে সপ্তম অধ্যায়। বিভাগ ক থেকে যেরকম তৃতীয় অধ্যায় থেকে অথবা প্রশ্ন দিয়ে আসতো, ঠিক সেরকম ভাবে বিভাগ খ থেকে কিন্তু সপ্তম অধ্যায় থেকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অথবা প্রশ্ন দিয়ে আসে। তাই এই প্রশ্ন মানে এই পার্টের প্রশ্নগুলো একটু গুরুত্ব সহকারে পড়বে। আর ভালো রেজাল্ট করতে গেলে এখান থেকে অ্যান্সার কিন্তু তোমাদের করতেই হবে। সপ্তম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে, জোট নিরপেক্ষ নীতি বলতে কি বোঝো? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 2 নম্বর, ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? ট্রুম্যান নীতি কি ছিল, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। 3 নম্বর যেটা দেখবে, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। আর একটি প্রশ্ন রয়েছে, সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো, এতে ভারতের ভূমিকা কি ছিল? এই 4টি প্রশ্নকে সপ্তম অধ্যায় থেকে গুরুত্ব সহকারে দেখতে হবে। জোট নিরপেক্ষ নীতি, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি এবং সুয়েজ সংকট। এর পাশাপাশি 2-1টি প্রশ্ন অবশ্যই দেখে যাওয়া উচিত যদি স্কুল থেকে বলে থাকে, কারণ টেস্টের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আর অ্যানুয়ালে খুব প্রশ্ন এদিক ওদিক হলে কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা আছে। কোরিয়া যুদ্ধ, 1950 খ্রিস্টাব্দের ফলাফল ও তাৎপর্য, এবং 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব কি ছিল? এই দুটো তোমরা এক্সট্রা দেখে যাও, নচেত এই 4টাই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তার ভিতর থেকে বেশি গুরুত্বপূর্ণ জোট নিরপেক্ষ নীতি এবং ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা। আরো শর্ট করে দিলাম, বোঝা গেল? এবার চলে আসি অষ্টম অধ্যায় এবং সর্বশেষ অধ্যায়, উপনিবেশীকরণ। এখান থেকে তোমরা যেটা পড়ছো, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে তোমরা প্রথম যে প্রশ্নটিকে গুরুত্ব সহকারে পড়বে সেটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, উপনিবেশীকরণ বলতে কি বোঝায়? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। এবং 3 নম্বর সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল? বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে, স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো। এই 3টি প্রশ্ন 3টি গুরুত্বপূর্ণ। এবার যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা বছর ধরে পড়াশোনা করনি, পরীক্ষার প্রাক মুহূর্তে পড়তে বসেছো, তাদের জন্য বলবো, যারা পরীক্ষায় অ্যান্সার করে আসতে চাইছো, যারা একটু পড়তে চাইছো, তাদের জন্য বলবো তোমরা প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে কম প্রশ্ন রয়েছে, এই দুটো অধ্যায়কে ভালো করে পড়ো। অপোজিটে ষষ্ঠ অধ্যায় আর অষ্টম অধ্যায়, এই দুটো অধ্যায়কে ভালো করে পড়ো। তাহলে এখান থেকে কিন্তু 1, 2, 3, 4 প্রশ্ন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। 4টা 32 নম্বর। আর একটি 8 নম্বরের জন্য তোমরা অবশ্যই তৃতীয় অধ্যায়কে ফোকাস করো, নচেত সপ্তম অধ্যায়কে প্রকাশ করো। তবে আমি বলবো তৃতীয় এবং সপ্তম এই দুটো অধ্যায়কে ভালো করে পড়ো। তোমরা বিভাগ ক থেকে প্রয়োজন করে চতুর্থ অধ্যায়কে চাইলে বাদ দিতে পারো। যারা ভালো স্টুডেন্ট তারা তো পড়বেই, যারা পড়ে উঠতে পারোনি তাদেরকে আমি বলবো বাদ দিতে পারো, এবং বিভাগ খ থেকে 1টি অধ্যায়কে বাদ দিতে পারো। কিন্তু 6টি অধ্যায়কে খুব ভালো করে করতে হবে। তার ভিতরে আমি সাজেস্ট করবো প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যেহেতু কম প্রশ্ন রয়েছে। ষষ্ঠ অধ্যায়, অষ্টম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় থেকে 3টা প্রশ্ন বলেছি, অষ্টম অধ্যায় থেকে 3টা প্রশ্ন বলেছি, 3, 3, 6টা। প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় থেকে 2, 2, 4টা প্রশ্ন বলেছি। 10টা প্রশ্ন, 10টা প্রশ্ন করলে একটু কনফিডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে পরীক্ষায়, যে হ্যাঁ লিখে আসতে পারবো। আর এই কনফিডেন্স তোমাদের অ্যানুয়ালে কিন্তু আরো ভালো রেজাল্ট করতে সাহায্য করবে। তো এই 4টা অধ্যায়কে ভালো করে পড়ো। আর যদি এক্সট্রা পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তৃতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায়কে দেখে যাও, বা যে কোনো একটা অধ্যায়কে দেখে যাও। যেহেতু তোমাদের 5টা অধ্যায় থেকে একটা করে প্রশ্ন করতে হবে, 5টা 40 নম্বর, 5টা প্রশ্নের উত্তর লিখে আসতে হবে। তো আমি বলবো এই কটা প্রশ্ন পড়ে যাও, 10টি প্রশ্নকে তো ভালো করে পড়ে যাও। অন্তত টেস্টের জন্য 10টি প্রশ্নকে রেডি করে যাও, এমনভাবে রেডি করে যাও যাতে এখান থেকে প্রশ্ন আসলে তোমরা লিখে আসতে পারো। এবং সেই প্রশ্নগুলো লিখে আসলে তোমাদের কনফিডেন্স আসবে যে না পারবো। পরবর্তী টেস্টের পরে যে সময়গুলো আছে সেটাকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু আরো ভালো ফল করতে পারবে, এইটুকু আমার বিশ্বাস আছে। তো
তোমাদের ভিতরে সেই ক্ষমতা রয়েছে। 10টা প্রশ্ন পড়তে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা করে সময় দিয়ে দিয়ে একটা করে নোটকে যত্ন সহকারে পড়ো। তুমি পারবে, তোমার ভিতরে সেই ক্ষমতা আছে, তুমি পারবে। অনেক কথা বলে ফেলেছি, আজকের মতো ভিডিওকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। তোমাদের কোনো প্রশ্ন উত্তর বা নোটসের প্রয়োজন হলে বা সাজেশনের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। তো এখানেই শেষ করছি, ধন্যবাদ।